দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাগো, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাগো। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আমাদের আজকের অনুষ্ঠান সংস্কৃতির আসরে আপনাদের সাথে রয়েছি আমি অম্লান, এবং এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঋচিক মুখার্জি। ঋচিক একজন থিয়েটার অভিনেতা, থিয়েটার শিল্পী। আমরা আজকে থিয়েটার নিয়ে এই পর্বে বেশ কিছু আলোচনা করব, এবং এটাকে শুরুতেই বলে রাখি, সেভাবে আলোচনা পর্ব না বলাই ভালো, কারণ ঋচিক আমার মঞ্চের সহ অভিনেতা এবং আমার খুব কাছের বন্ধু। সেই কারণে খুব ইনফর্মাল আমরা একটা আড্ডা দেবো আর কি, অনেক কিছু জানবো, অনেক কিছু শুনবো এই বিষয়ে। সো ঋচিক, তোকে ওয়েলকাম এই রেডিও স্টেশনে। তোর কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, এবং আমারও তোকে একটা ধন্যবাদ জানানোর যে এরকম একটা সুযোগ, এরকম একটা প্রেস্টিজিয়াস জায়গায় আমি যে এতগুলো মানুষের কাছে পৌঁছতে পারছি বেতার মাধ্যমে, তাতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো এই শীতের সকালে ঠকঠক করে কাঁপতে কাঁপতে আশা করি একটা ভালো আলোচনা আড্ডা আমাদের হবে। বেশ, যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা থিয়েটার। যেহেতু তুই মঞ্চের সাথে প্রায়, যতদূর আমি জানি, দীর্ঘ 9 বছর ধরে তুই যুক্ত। প্রথমেই আমি তোর থেকে একটা জিনিস জানতে চাই, এই যে দীর্ঘ 9 বছর মঞ্চ অভিনয়ের অভিজ্ঞতা, এই যাত্রাপথের তোর হাতেখড়ি কিভাবে? হাতেখড়ি বলতে তোর সাথে ব্যক্তিগত সূত্রে হয়তো বলা আছে, কিন্তু আমাদের শ্রোতা বন্ধুদের জন্য একটু বলতেই হয়। সেটা হচ্ছে, আমার বাবা এবং দাদু একেবারে এই থিয়েটার ফিল্ডে বিলং করেন। বর্তমানে বাবা অনেকটাই টিভি অ্যাক্টিং, স্ক্রিন অ্যাক্টিংয়ের দিকে চলে গেছেন, কিন্তু সেই লিগাসিটা তো রয়েছে। এবং দাদুর বাবাও আর কি অভিনেতা ছিলেন। যাই হোক, আমি পেডিগ্রিতে যাচ্ছি না সেইভাবে, কিন্তু যেটা হয় আর কি, মানে একদম ছোট থেকেই বাড়ির মধ্যেই সেই কালচারটা রয়েছে। একদম সেই রিহার্সাল যখন হতো, কাপে করে ট্রেতে করে সেই চা দিতে যাওয়া, একটা ছোট থেকে আমি বলি যে আমি অভিনয় কিন্তু শুরু করেছি অনেক পরে, মানে তখন রীতিমতো ক্লাস 6-7-এ পড়ি। আমি একদম ক্লাস 2-3 থেকে শুরু করে দিয়েছি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লেইং, যেটা হয় আমাদের মতন দলে। আমরা তো গ্রুপ থিয়েটারের দল, আমরা প্রচুর জায়গায় মাঠে ঘাটে শুরু করে বেড়াই। আবহ সঙ্গীত, যেটা মানে আমরা তো ওই সেই উৎপল দত্তের টিনের তলোয়ারের লাইভ মিউজিক তো নয়, আমাদের পেন ড্রাইভে লোড করা থাকতো ঠিক জায়গায়, পজ প্লে করে তার ভলিউম কন্ট্রোল। তো সেটা আমি শুরু করি ক্লাস 3 থেকে। তো এইবার আস্তে 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 দেখা, অন্যদের অভিনয় করতে ভালোবাসা, দু একটা চরিত্র করা, সফলতা পাওয়া। এখন বর্তমানে অভিনয় করছি, লিড চরিত্রও পাচ্ছি, সাইড ক্যারেক্টারও পাচ্ছি, এই চলছে এইভাবে। আচ্ছা, এখনো পর্যন্ত কি কি নাটক করেছিস বা কি কি চরিত্র তুই করেছিস? নাটক করেছি তো ওইভাবে অনেক, যদি কয়েকটা উল্লেখযোগ্য বলতে হয়, সেটা হচ্ছে যে প্রথম যেটা কাজ হচ্ছে, আমরা একটা নাটক করতাম মহাভারতীয় বলে। সেটা হচ্ছে মানে তোর দেখবি এই ইরাবতী কার্ভের মতন অনেকজন মানে মহাভারতকে নতুনভাবে তো ইন্টারপ্রেট করছেন। তো তখন সেই নাটকটার বস্তু ছিল হচ্ছে তোর শকুনি সেখানে নায়ক এবং ভীষ্ম ভিলেন। শকুনির একটা সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটা দেখানো হচ্ছে। মহাভারত একটা অন্য আঙ্গিকে, অন্য দৃষ্টিভঙ্গিতে। ওই জন্য নামটা ছিল নাটকটার মহাভারতীয়, যা মহাভারত নয় তা মহাভারতীয়। তো সেই শকুনির যে তার গান্ধারীর প্রতি, বোনের প্রতি যে কতটা ভালোবাসা ছিল, এবং সেখানে এই অন্ধের বিয়ের প্রস্তাব থেকে সে ওই জন্য একটা ভেঞ্জিয়েন্স প্লটের মতন হয়ে গেল। তাই শকুনি আদতে ভিলেন নয়, সেটা দেখানো। সেখানে আমি ছোট শকুনির রোল করতাম আর কি, যে ছোটবেলায় কতটা স্নেহ করতো বোনকে, একসাথে তলোয়ার খেলতো, সেই জায়গা থেকে বর্তমানে আসা। তো সেইটা দিয়ে আমার শুরু সেইভাবে, সেই শকুনি করেছি। তারপরে মহাশ্বেতা দেবীর একটি অত্যন্ত টাচি একটা ছোট গল্প আছে বায়েন বলে, সেটা অবলম্বনে একটা নাটক হতো চণ্ডীগঙ্গা দাসী বলে। সেই বায়েনের যে বাচ্চা ছেলেটি ভগীরথ, তা করতাম। তারপরে খুব উল্লেখযোগ্য ক্যারেক্টার আমি শুরু করি, সেটা হচ্ছে তো লকডাউনের পর 2022-এ অনুপ চক্রবর্তী বলে নাট্যকারের, ওনার ক্রান্তিকালের সোনাটা বলে একটি নাটকে কসমস বলে একটি চরিত্র করি আমি, লিড ক্যারেক্টার। এটা ফিউচারিস্টিক ড্রামা একটা, যেদিন মানে জিন ম্যানিপুলেট করে, ডিএনএ ইঞ্জিনিয়ারিং করে আর কি, যদি আমরা প্রতিটা মানুষকে আলাদা আলাদা করে, মানে বুদ্ধিটাকেও যদি ইঞ্জিনিয়ারিংভাবে ম্যানিপুলেট করে, আমরা একে লোয়ার আইকিউ হায়ার আইকিউ বলে ভেদাভেদ করে দিয়ে আর কি, এটা ক্লাস কনফ্লিক্টের নাটক। সেখানে কসমস। তারপরে এখন মনোজ মিত্র বৃষ্টির ছায়াছবি, অত্যন্ত বিখ্যাত নাটক, তাতে লিড চরিত্র করছি। রবীন্দ্রনাথের বিসর্জনে জয়সিংহ করেছি। যাই হোক, এই সূত্রে আমি তোর কথা ধরেই এগোচ্ছি যে তোর বাবা কল্লোল মুখার্জি এবং দাদু দুজনেই প্রতিষ্ঠিত অভিনেতা, এবং সেইখানে দাঁড়িয়ে, এই পরিবারে দাঁড়িয়ে তোর নিজেকে অভিনেতা হিসেবে গড়ে তোলার পেছনে তাদের অবদান কতটা? মারাত্মক। মানে
অভিনেতায় যদি আমি আজকে 20%ও হয়ে থাকতে পারি, আমি বলবো তাতে অবদান মানে বাবার এবং দাদুরই, এবং মূলত বাবার। তার অনেকগুলো কারণ। এক তো হচ্ছে মানে ডেভেলপিং দ্য ভেরি লাভ ফর দিস আর্ট ফর্মই তাদের দেখি, এই মঞ্চের প্রতি ভালো লাগা, এই যে গায়ে রংটা মাখতে চাওয়া, 4,000 ওয়াটের হ্যালোজেনের আলোটা গায়ে মাখতে চাওয়া, সেটাই তাদের দেখে কোথাও গিয়ে একটা কাজ করতো, বাবাকে এতগুলো লোক জড়িয়ে ধরছে আসছে। কম্পিটিশন মঞ্চে তো প্রচুর শো করেছি আমরা গ্রুপ থিয়েটার, সেখানে বেস্ট অ্যাক্টরের পর প্রাইজ পাচ্ছে, সেগুলো কোথাও গিয়ে একটা অবশ্যই একটা ইনস্টিংটিভ মোটিভ হিসেবে কাজ করে যে বাবার ওই পথটায়। এবং তুই যদি মানে গ্রামাটিক্যালি বলিস, তাহলে যেটুকুন শিখেছি মঞ্চে দাঁড়ানো, আলো নেওয়া, ভয়েস ডেলিভারি, থ্রোয়িং, সেগুলো সবটাই বাবা দাদুর থেকে। সুতরাং ওইভাবে তো মানে পুঙ্খানুপুঙ্খ একটা আধ ঘন্টা সেশনে তো সবটা বলা যায় না যে বাবা শিখিয়েছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়াতে, দাদু শিখিয়েছে কিভাবে নাভি থেকে সরক্ষেপণ করতে হয়, সেটা নয়। কিন্তু মানে হ্যাঁ, সবটাই ওদের থেকেই পাওয়া অবদান, মানে একদম সেই অনস্বীকার্য অবদান আর কি। একদমই। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে থিয়েটার কেন করব, নিজের কাছে এই প্রশ্নের কি উত্তর রাখিস? শক্ত প্রশ্ন খুব, মানে অনেক কিছু মাথায় ঘুরছে আর কি আমাদের আশপাশের প্রিকনসিভড নোশন থেকে, মানে এটার অনেক দিক থেকে ইন্টারপ্রেট করা যায়। মানে প্রথমেই যেটা মাথায় আসছে তো আমার ইকোনমিক দিকটা, যে নাটকে তো পয়সা নেই, কেন করো বাবু। আমি এটা যেহেতু আগে 2-3টে প্রশ্ন আর কি সেই লিগাসি দাদু বাবা ভাঙিয়ে চলছে, এটা আমি একটু বাবার থেকেই উত্তরটা ধার করি। এটা বাবা বারবার বলে, আমার খুব ভালো লাগে, মানে বাবার উত্তরটাই আমার উত্তরও করে নিয়েছি। সেটা হচ্ছে যে আমি বাবাকে কদিন আগে জিজ্ঞেস করলাম যে তুমি তো সিরিয়ালের জন্য এরকম ডেট ক্ল্যাশ করছে প্রচুর, তুমি একটা রিসেন্টলি একটি খুবই পরিচিত ওটিটিতে একটি কাজ পায় বাবা, তো সেটি আমাদের নাটকের একটি শোয়ের ডেটের সাথে ক্ল্যাশ করে। তো মানে বাবাকে এমনি জিজ্ঞেস করি যে তুমি এইটা তাহলে কেন করছো খেলার ছলে। তো বাবা যেটা বলে যে আমি দিনের শেষে সবসময় যেটা জিজ্ঞেস করি যে থিয়েটার আমি কেন করা শুরু করেছিলাম বা কেন করি, আমার নিজের ভালো লাগা আছে। সো অ্যাবসলিউটলি আমি যখন এসছি আমি ঢুকে পড়েছিলাম জিনিসটায় আমার পরিবারকে দেখে বা যেটা চলছে, কিন্তু তারপরে আমি যে অভিনয়ের প্রতি যে ভালোবাসাটা পেয়েছি, মানে থিয়েটারের দর্শকদের সাথে যে একটা লাইভ রেসিপ্রোকেশন পাই, একদম। যে মাধ্যমটা ভালো লাগে, করতে গেলে যে এত রকমের এত সারা বিশ্বের নানা রকম টেক্সট ঘাঁটার একটা সুযোগ পাচ্ছি, সেটা আর্থার মিলার থেকে শুরু করে হেনরি কিপসন থেকে শুরু করে বাদল সরকার, মানে সেটা এমনিও পড়া যায়, তার জন্য তো থিয়েটার করতে হয় না। কিন্তু একটা সার্টেন স্পেসিফিক ড্রিভেন মোটিভ নিয়ে তো না আমি একটা নাটক সিলেক্ট করবো, তাই মনোজ মিত্র 6টা নাটক পড়ছি আজকে আমি। তো এই ভালো লাগা, এই পাঠের অভ্যেসটা তৈরি হওয়া, অভিনয় করা, যেটা বললাম লাইভ রেসিপ্রোকেশন, নানা রকম জায়গায় যেতে পারা, নানা রকম মানুষের সাথে মেশা, এটা তো মনে হয় একটা ইটস এ গ্রেট সেলিব্রেশন অফ কালচার সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে। এবার ইকোনমিক্যালি যদি প্রশ্নটা করা হয়, তাহলে আমি সত্যিই জানি না মানে থিয়েটার করে আমি কোনোদিন বিরাট কিছু প্রতিষ্ঠিত হতে পারবো কিনা বা লাখপতি হতে পারবো কিনা, কিন্তু মানে খুব খেলো উত্তর হয়তো, কিন্তু এখনও যখন মানে অর্থের সেই চিন্তাটা করতে হচ্ছে না, বাবা মার হোটেলে চলে যাচ্ছে, তো সেখানে ড্রিভেন বাই প্যাশনই আমি থিয়েটারটা করছি, অ্যাবসলিউটলি তাই, আর অভিনয়কে ভালোবাসি তাই। একদমই, তুই যেটা বললি এটা আমিও স্বীকার করি যে দর্শকদের যে লাইভ ইন্টারাকশন, দর্শকদের সাথে যেটা Feedbackটা। হয়, যে ফিডব্যাকটা হয়, সেটা থিয়েটার মানে বাদ দিয়ে কোথাও হয় বলে মনে হয় না, হয় না। একেবারেই হয় না। আচ্ছা, তুই বিভিন্ন রকম চরিত্রে বিভিন্ন রকম নাটকে তুই অভিনয় করেছিস এবং প্রত্যেকটা চরিত্রের ডাইনামিক্স আলাদা, প্রত্যেকটা চরিত্র বিভিন্ন রকম, তাদের এক এক রকম নিজস্ব রূপ রয়েছে, রস রয়েছে, গন্ধ রয়েছে। তো এই প্রত্যেকটা চরিত্রকে তুই যখন নিজের মধ্যে ধারণ করিস বা গড়ে তুলিস, সেটার পেছনে তুই কি প্রসেস ফলো করিস, তৈরি করিস কিভাবে নিজেকে? প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের গ্রুপে যখন বসা হয় নাটক কাস্টিংটা সিলেক্ট করার সময়, প্রথমেই যেটা হয় মোটামুটি অন্তত মানে একটা দীর্ঘ সময় ধরে সেইটা চলেছে, এখন কিছুটা কমে যাচ্ছে সেই রীতি, তোর ম্যান পাওয়ার কমা বলিস, সময় দিতে পারা কম বলিস, সব নিয়ে সেটা হচ্ছে প্রত্যেকটা 2 অল্টারনেটিভ কাস্ট মেম্বার্স ট্রাই করা হতো তাতে। ঠিক আছে, তার থেকে আমি নিজের মতন ইন্টারপ্রেট করে বলছি ডায়লগটা করে, সেখানে একটা সিলেক্টেড হওয়া মানে অ্যামিডস টু একটা কোথাও গিয়ে কনফিডেন্স লেভেল বুস্ট হচ্ছে, প্লাস তুই কিছু একটা ভেবে করেছিলিস সাবকনশিয়াসলি, সেটা যখনই অ্যাপ্রুভড হচ্ছে ইউ গেট দ্য ফিলিং দ্যাট ইউ আর গোয়িং দ্য রাইট ওয়ে। তো তারপরে যেটা মানে সুবিধা হয় আর কি, নির্দেশক বাবাই আমার, কলল মুখার্জি, এবং দাদুর নামও বললি প্রধান উপদেষ্টা রবীন্দ্রনাথ মুখার্জি, তো ওরা অনেকটা যেটা ফ্যাসিলিটেট করে দেয়, ক্যারেক্টারটা আমাকে বাবা সব ক্ষেত্রেই আমাকে নয় সবাইকেই বুঝিয়ে দেয়। এটার পরে যদি মানে আমাকে একটু মানে পোশাকি নাম ধরে বলতে হয়, আমার পাঠ অতটা ভালো নয় স্তানিস্লাভস্কির, আমি অ্যাক্টর প্রিপেয়ার্সের একটা চ্যাপ্টার পড়ে ছেড়ে দিয়েছি, যাই হোক। তো সেই স্তানিস্লাভস্কির থেকে যদি একটা টার্ম ধার করতে হয়, সেটা হচ্ছে যে গিভেন সার্কামস্ট্যান্সেস। একদমই। চরিত্রটা পেয়েই আমি দেখার চেষ্টা করি যে এই মানুষটা অর্থসামাজিক কোন প্রেক্ষাপট থেকে বিলং করছে, কোন শ্রেণী থেকে, কি অবস্থায় রয়েছে, গল্প কোন দিকে যাচ্ছে,
তারপরে সে কী অবস্থা দাঁড়িয়ে কথাগুলো বলছে, তার কি হতে পারে, অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজ। এবং দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। একটা হচ্ছে তোর আশপাশের লোকজনকে না অবজার্ভ করা, দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। মানে ইউ ডোন্ট নিড টু কপি, কিন্তু একটা ছোট্ট ছোট্ট না ম্যানারিজম যদি তুই নিতে পারিস না, সেটাই তোকে, মানে তুই একটা রিক্সাওয়ালার রোল করছিস, তো কথায় কথায় ওনারা কিছু একটা ৩১ এই ৪০ এরকম কিছু একটা বলে, মানে আমার এখন অত কুইন্টেসেন্সিয়াল এক্সাম্পল দিতে পারছি না। একদমই তাই। তুই মানে ওইগুলো যদি ইনকর্পোরেট করতে পারবি না, তোর দর্শক তার পাড়ার আর কি পাঁচুদা পল্টুদার সাথে রিলেট করতে পারবে। তো দ্যাট মেক্স ইউ মানে রেজোনেট দ্য ক্যারেক্টার উইথ দ্য অডিয়েন্স। তো সেইটা অবজার্ভ করা। এবং যেটা আমি সব থেকে বেশি মনে করি অভিনেতার দরকার, সেটা হচ্ছে মানে অনুভব করতে পারা, ইমোশন। মানে তোকে ব্যক্তি মানুষ হিসেবে অনুভূতিটা রাখতে হবে, আর পোশাকিভাবে যেটা বললাম, এই গিভেন সার্কামস্ট্যান্সেস কী চরিত্র, এইগুলো বিশ্লেষণ করতে পারা। এবং মানে যদি তোমার আমার মতন নির্দেশক হয়, সৌভাগ্যক্রমে বাবাকে পেয়েছি, তো তাহলে সে বুঝিয়ে দেবে, সেটাতেও একটা সুবিধা হয়। একদমই, আমরা যারা থিয়েটার করি আমাদের এটা বেসিক হিসেবে শেখানো হয় যে চরিত্ররা তোমার আশেপাশেই ছড়িয়ে রয়েছে, তুমি তাদেরকে তুলে নাও। একদমই তাই, অবজারভেশনের ক্ষেত্রে যে বিষয়টা বললি। একদমই তাই। আচ্ছা, একরকম হয় যে আমরা বলি ডিরেক্টরস অ্যাক্টর, আর বেশ কিছু ডিরেক্টরস রয়েছেন যারা অভিনেতাকে সেই স্বাধীনতাটা দেন চরিত্রটাকে নিজের মতো করে তুলে আনার জন্য। এবার নিজের মতো করে তুলে আনার জন্য এই বিষয়ে তোকে আমি পরে একটা প্রশ্ন করব, আমি আপাতত এইদিকে যাচ্ছি যে তুই নিজেকে কি মনে করিস, যে ডিরেক্টরস অ্যাক্টর, নাকি আমি নিজেকে চরিত্রের মতো করে আগে নিজের আইডিওলজি দিয়ে ভাঙবো, আমি নিজের মতো করে আগে ভাঙবো, দেখি না কি হয়, নাকি ডিরেক্টর যেরকম বলছে সেরকম? আমি দ্বিতীয়টা, আমি ডিরেক্টরস অ্যাক্টর একদমই নই। এবং তাতে করে যেটা হয় সেটা হচ্ছে, আমি এক্ষেত্রে আমি সৌভাগ্যবানই বলবো, সেটা শুধু মানে নিজের বাবার কাছে যে কাজ করেছি বলে নয়, অন্য দুটি দলেও কাজ করেছি আমি। রিসেন্টলি আমি অন্য একটি দলে, আমার বাড়ি তো চন্দননগর জানিস, সেখানে অন্য একটি দলে আমি অত্যন্ত মনোজ মিত্র নাম করা একটি প্রোডাকশনে কাজ করলাম, সেটা হচ্ছে দেবী সর্পমস্তা, যেটা বাংলা নাট্যজগতে একটা মানে কাল্ট হয়ে রয়েছে। আমাদের শ্রদ্ধেয় অনির্বাণ ভট্টাচার্য অত্যন্ত ভালো অভিনয় করেছিলেন, ওনার চরিত্রটাতেই আমি অভিনয় করি, উনি যে চরিত্রটা করেছিলেন রাজা লোকেন্দ্র প্রতাপ, তো সেখানেও ডিরেক্টর আমাকে সেই লিবার্টিটা দিয়েছেন। মানে আমি যতজনের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, সেই লিবার্টিটা পেয়েছি, তাতে করে যেটা হয় মানে ডিরেক্টর পুরোটা দেখিয়ে দিলে না, মানে যেটা হয় বাবাও বারবার শিখিয়েছে, তুমি ডিরেক্টরের মতো হতে পারবে, ডিরেক্টরের থেকে ভালো হতে পারবে না, বা ডিরেক্টরের থেকে আলাদা কিছু হতে পারবে না, কারণ তিনি রাত্রিদিন মানে শয়ন করছেন এটা নিয়ে, এটা লাইট মিউজিক সমস্তটা ভাবছেন, আমি শুধু আমার চরিত্রটা ভাবছি। তো তখন তারটা শুনে আমি রেকটিফাই করি। অফকোর্স আমরা এটা সবাই স্বীকার করি যে অ্যাক্টিং ইজ আ ফর্ম অফ সেলফ এক্সপ্রেশন, নো ডাউট। একদম। তো সেইখানে দাঁড়িয়ে এই যে চরিত্র হয়ে ওঠা আর চরিত্রকে নিজের মতো করে গুছিয়ে উপস্থাপন করা, এই দুটোর মধ্যে তোর কতটা পার্থক্য মনে হয়? মানে আমি বলতে চাইছি যে অভিনেতাকে মঞ্চে চরিত্র মনে না হয়ে যদি ব্যক্তি অভিনেতা হিসেবে মনে হয়, তাহলে তার কাজে সেখানে কতটা সার্থকতা বলে তোর মনে হয়? এই দুটো প্রশ্ন একটু দুরকম করে উত্তর দিতে হয়। প্রথমটা যেটা তুই জানতে চাইছিস সেটা হচ্ছে যে আমরা যেটা বলি যে গেটিং ইন টু দ্য শুজ অফ দ্যাট ক্যারেক্টার, সেইটা, আর বিইং ঋচিক মুখার্জি কিন্তু তুমি এমনভাবে প্লে করছো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো যে মানে আমার ক্ষেত্রে দ্বিতীয়টা হয়, আমি ওই চরিত্র হয়ে উঠতে পারি বলবো না, কারণ আমি মানে আমি ঋচিক মুখার্জি, দিনের শেষে আমি খুব একটা মানে বিরাট কিছু, মানে আমার এই গলার স্বর পাল্টাতে গেলে সেটা খুব কৃত্রিম হবে, বা সেটা কিছু কিছু চরিত্রের সাথে হয়তো চলে যাবে, কিন্তু আমি আমার বেসিক হাত পা, উচ্চতা, গলার স্বর, মেকআপ দিয়ে কিছুটা পাল্টানো যায়, না হলেও তোমার কমপ্লেক্সন, এগুলো বিরাট কিছু অদল বদল করে ফেলতে পারবো না মঞ্চে অন্তত। আমি ফিল্মের কথা রাখছি না এখানে, সেখানে টেকনিক্যালিটিস হ্যাজ গট আ হিউজ ইন্টারভেনশন টু প্লে, মিডিয়াটা প্রস্থেটিক্স এসে পুরো অন্য ভিএফএক্স করে গলা পাল্টে দিয়ে অন্যজন ডাব করে অনেক কিছু হতে পারে। তো সেখানে দাঁড়িয়ে আমাকে যেটা দেখতে হবে, আমি আমার বেসিকটা বাবু পাল্টাতে পারবো না। তো সেইখান থেকে দাঁড়িয়ে প্রতিটা চরিত্রের জন্য আমি সেইটার কিছু নিশ বডি ল্যাঙ্গুয়েজ কতটা তুলতে পারি আমার চরিত্রের মধ্যে, তার কথন, তার বলার ঢং ভঙ্গি, সেটা কতখানি গেলে যে এই ক্যারেক্টারটা হচ্ছে এটা বলতে পারি। এবং আমি আমার রেঞ্জটা, মানে একটা দর্শক যে আমার রবীন্দ্রনাথের বিসর্জনে জয়সিংহ দেখেছেন, তার থেকে আমি আলাদা কি দিতে পারি যখন মনোজ মিত্রর বৃষ্টির ছায়াছবিতে আমি বাসব করছি। ঠিক আছে, মানে এই দুটো খুব কন্ট্রাস্টিং ক্যারেক্টার। মানে জয়সিংহ আদতে কাব্যনাটক, তিনি মন্দিরের চাতালে বসে বলছেন যে তব কেন শত পুষ্পের কণ্টকের ভাগে ফুল ওঠে বিকশিয়া, ছলনা করেছ মোরে প্রভু ভক্ত হৃদির রক্ত বিদারিত, আমি ভুলে যাচ্ছি সব ডায়লগ, যাই হোক। তো
সেইটা একটা আলাদা। আর বৃষ্টি চাচবি একটা মানে র্যান্ডাম একটা বৃষ্টির রাত্রি একটা পাগল ঢুকে পড়ছে, চিনতে পারছো কি গো, চিনতে পারো। তো সেইটা একটা স্টার কন্ট্রাস্ট। কিন্তু যদি আমি মানে কিছু সিমিলার চরিত্রও দেখি, তার মধ্যেও আমি যে আমার এক্সটার্নাল এডগুলো পাচ্ছি, কস্টিউম, মেকআপ, সেগুলো দিয়ে তো একটা বেসিক ডিস্টিংগুইশ করা যাচ্ছে আমাকে। সেটা ছাড়া আমি গলার স্বর কতটা ম্যানিপুলেট করতে পারি, আমি আমার দিক থেকে দাঁড়িয়ে কিভাবে ডেলিভারিটা করতে পারি, সংলাপ অবশ্যই অন্যরকম হবে, আমি আমার কো অ্যাক্টারের সাথে ডাইনামিক্সটা অন্যরকমভাবে আমাকে এস্টাবলিশ করতে হবে, আমি কি করতে পারি, আমার হাঁটা চলা, এইটাই মানে আমি মনে করি যে চরিত্র হয়ে ওঠা। কিন্তু মানে কোথাও গিয়ে কন্ট্রাডিক্টরি, জানিস তো, মানে আমি যদি স্ট্যান্ডিং ঋত্বিক মুখার্জি জয়সিংহ হিসেবে ভালো অভিনয় করতে পারি, তাহলে ওটা দর্শকের কাছে জয়সিংহই হয়ে উঠতে পারা আলটিমেটলি। কিন্তু আর দ্বিতীয়টা বলছিস, তুই কি বললি যে মানে কতটা সার্থকতা মনে হয় যে অভিনেতাকে কি এই অ্যাসপেক্ট থেকে জাজ মানে ব্যক্তি মানুষের আইডেন্টিটি যদি ছাপিয়ে যায় যদি চরিত্রটা ছাপিয়ে থেকে, যায়, হ্যাঁ, absolutely। না সেটা হলে কখনোই সার্থক নয়। মানে সেটা আমি বলতে চাইছি যে একটা কারণে, সেটা হচ্ছে যে ব্যক্তি মানুষের ম্যানারিজমটা যদি কোথাও গিয়ে ছাপিয়ে যায় আর কি। মানে আমি নাম করে বলি একটু, সেটা হচ্ছে আমরা অনেকে ভক্ত শাহরুখ খান, কিন্তু শাহরুখ খানকে আমরা কিন্তু যেটা মানে মনে করতে গেলেই কুইন্টেসেন্সিয়ালি মনে করি কিরণ, ঠিক আছে। তো ওটা ওনার স্টাইল, সেটার জন্য কি উনি ফেলিয়ার? হি ইজ আ গ্র্যান্ড সাকসেস। আমার যেটা বলার সেটা হচ্ছে যে কোথাও গিয়ে ওই ব্যক্তি মানুষের শাহরুখ খান মানেই স্পিরিট গাম দিয়ে চুলটা ওল্টানো এবং কিরণ, এইটা কোথাও গিয়ে আমাদের মানে ব্যাক অফ দ্য মাইন্ডে ওইটা ওভারল্যাপ করে আসে। সে যাই করুক আর কি, ওটা স্ট্যাম্পের ওটা মতো ধরে হয়ে গেছে। নিয়েছি আমি, হ্যাঁ। একদম। তো অভিনেতার এই ম্যানারিজমটা রাখা আমি বলবো সেটা উচিত নয়। এবং ম্যানারিজমটা যদি অভিনয়ের যে অন্য শৈলীগুলো, ঠিক আছে, আমরা স্বদেশের একটা এত ভালো ক্যারেক্টার শাহরুখ খান করেছেন আজকে, একটা খুব আন্ডার অ্যাপ্রিসিয়েটেড মুভি, সেটা থেকেও কিন্তু আমরা ওই যেটা মানে ফেসবুকে খুব পপুলার হয়, সেটা কিন্তু ওই বাচ্চাটার থেকে ভাঁড়ে করে জল নিচ্ছে, সেই টিপিক্যাল শাহরুখ খান ঠোঁটটা কাঁপাচ্ছে আর চোখটা দিয়ে জল পড়ছে, যেটা চাকদি ইন্ডিয়াতেও ঠোঁটটা কাঁপাচ্ছে আর চোখ দিয়ে জলটা পড়ছে ইন্ডিয়া হকিতে ওয়ার্ল্ড কাপ জেতার পর। তো এইটা কেন আমরা বাকি কেন কিছু মনে রাখি না? যে কারণে কিংয়ের ট্রেলারে আমার যেটা শুনে মনে হলো, ওনাকে তো দেখাইনি, লিপসিঙ্ক দেখতে পাইনি, একটু মানে উনি ইন্টোনেশনটা পাল্টেছেন, একটু কনসোনেন্টগুলো একটু জোর দিচ্ছেন, যার জন্য আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। এইটা কিন্তু তুমি ব্যক্তি মানুষের অস্তিত্বটাকেও মানে একজন স্টারের বা একজন প্রতিষ্ঠিত অভিনেতার তুমি অস্বীকার করতে পারো না, এবং সেখানে কোথাও গিয়ে ম্যানারিজমটা চলে আসে। মানে আজকে আমি যখন দেবশঙ্কর হালদারের একটা নতুন কোনো নাটকও দেখতে যাব, আমি মানে উইঙ্কেল টুইঙ্কেল দেখে আসার পর, রুদ্রসঙ্গীত দেখে আসার পর কোথাও গিয়ে এক্সপেক্ট করবো একটা ডায়লগ অন্তত, শোনো বাবা, আমার বাবা তো তখন বিনয়, যিনি কংগ্রেসের বড় ইয়ে ছিলেন, সমস্ত দেশ যখন চীনের গম্ভীরাস্ত্র ফেলছে, তখন আমার মনে হয়েছিল মার খেতে খেতে একটিমাত্র যদি কর্তব্য থাকে, তাই এলো সেই কমিউনিস্টটাও আমি তাই করেছি। তো সেই ডেলিভারি একটা কোনো ডায়লগে এক্সপেক্ট করবোই, না হলে আমি দেবশঙ্কর হালদারকে দেখতে যাচ্ছি না থিয়েটারে। তো এটা একটা খুব কন্ট্রাডিক্টরি কথা। মানে সেইটা ব্যাক অফ দ্য মাইন্ড আমরা অডিয়েন্সই কিছুটা করে নিই, আমরা অন্যরকম একটা দেখতে চাই, কিন্তু হ্যাঁ। কোথাও মনে হয় যে না, চিরাচরিত ছাপটা থেকে আমরা বেরোবো না। বেরোবো না, এক্স্যাক্টলি। মানে ওটা আমরা অডিয়েন্স হিসেবেই ধরে নিই যে শাহরুখ খান একটা স্ট্যামার করে একটা কথা বলুক না, তবে ওটাতেই সিটিটা দেবো আর কি। আইরনিক্যাল হয়ে যায় বিষয়টা, হ্যাঁ, 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 যে ওই ভিজুয়াল কমফোর্ট জোনটা আমাদের কাছে একদমই তাই, আমরা ভাঙবো, কিন্তু ফ্যামিলিয়ার জোন থেকে। অ্যাবসলিউটলি। আচ্ছা, তুইও জানিস যেমন অনেক অভিনেতা রয়েছেন যাদের মানে অভিনয়ের যাত্রা শুরুর পথ হচ্ছে থিয়েটার, আবার উল্টো দিকে অনেক জনপ্রিয় অভিনেতা এমন রয়েছেন যারা থিয়েটার দিয়ে শুরু করেননি বা থিয়েটার করেনি, তাদের অভিনয় জীবন শুরু হয়েছে ছবি বা সিনেমার মাধ্যমে সরাসরি। তো এইখানে দাঁড়িয়ে আমার তোকে প্রশ্ন, যে অভিনয় শেখা বা অভিনেতা হয়ে উঠতে পারার পেছনে থিয়েটারের ভূমিকা কতটা? মানে এইটাই কিন্তু একটা খুব মানে বিবেচ্য বিষয় আমার মনে হয়। সেটা হচ্ছে যে ভালো অভিনেতা আমি কোন মাধ্যমের জন্য দেখতে চাইছি, একজন স্ক্রিন অ্যাক্টর না মঞ্চ অ্যাক্টর না ওটিটিতেও এখন অনেকে বলেন, আমি তো কাজ করিনি, আমি বলতে পারবো না যে মানে ওয়েব সিরিজের অ্যাক্টিংয়ের ডাইনামিক্স নাকি সম্পূর্ণ আলাদা, সেটা সিনেমা থেকে আমি কটা আলাদা ডিস্টিংগুইশ করতে পারি না। হয়তো ওই এপিসোডটিকে একটা কন্টিনিউটি রাখতে হয়, সেইটার জন্য হয়তো কিছু আলাদা হবে। তো সেইটা এবার মানে আমার কথা হচ্ছে, যদি থিয়েটারের মাধ্যমের ভালো অভিনেতা হয়ে উঠতে হয়, তাহলে তোমাকে থিয়েটারই করতে হবে। কারণ আমি নাম নিতে চাই না, স্ক্রিনে অত্যন্ত সফল বর্তমান কিছু অভিনেতা মঞ্চে দেখেছি, তারা অত্যন্ত অসফল, এবং তাদের কারণটা হচ্ছে ওই 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 দুটো স্ক্রিন আর মিডিয়ামের ওই প্যারালালটা মেনটেন করা। মানে লেট মি টেক নেমস, সবাই সৌমিত্র চট্টোপাধ্যায় বা উৎপল দত্ত হন না, মানে যাদের কথা বলতে গেলে দুটো কানে হাত চলে আসে আর কি। তো সেইখানে সেইটা ফ্লপ। ফলত থিয়েটারের মাধ্যমে যদি আমাকে সফল অভিনেতা প্রতিষ্ঠিত হয়, আমি মনে করি আমাকে থিয়েটারই করতে হবে। ওই যে বললি অবদান কতটা, ভিতটা গড়ে ওঠাটা, সেটা থিয়েটার। এবং স্ক্রিন অ্যাক্টিংয়ের ক্ষেত্রে
সেটা কিছু ক্ষেত্রে বেসিক একটা ডেলিভারি, এই যে ক্যারেক্টার নিতে পারা, মানে থিয়েটারটা তো শুধু মঞ্চে দাঁড়িয়ে গলা উঁচু করে বলতে শেখায় না, একদম যেটা না। দিয়ে আমরা খুব স্টিরিওটিপিক্যালি দুটো মাধ্যমকে ভাগ করে দিই, ভাগ যে করে তারা দিই। থিয়েটারে অভিনয় করে গলা উঁচু করে একটা লাউড অ্যাক্টিং একটা এর লাউড ব্যাপার অ্যাক্টিং রয়েছে। চলে আসে, তারা স্ক্রিনে কোপ আপ করতে পারে না, বা স্ক্রিনে যারা খুব হালকা হালকা ফিডব্যাক দেয় মঞ্চে তারা কথা শোনাতে পারে না, তারা অসফল। ব্যাপারটা যেটা হচ্ছে কি বলতো, এই যে বললি যে যারা কোনোদিন থিয়েটার করেইনি কিন্তু তারা খুব সফল স্ক্রিনে, তো আমি এটা না মনে করি অনেকটা এই কথার সূত্র ধরি যে দ্যাট ইজ আ মোর অফ মানে টেকনিক্যাল অ্যাবিলিটি, মানে ওইটা শেখা, ঘাড় ঘোরা লুক দেওয়া, সিএস এমএস 55-85 নানা রকম লেন্সে আমি কোন লুকটা রাখবো, কীরকম মিড ক্লোজ আপ হলে কতটা হাত ঘোরাতে পারি, ও মানে অ্যান্ড দ্য ভেরিয়াস টেকনিক্যালিটিস অফ দ্য মিডিয়াম, ওই সিগারেটের কন্টিনিউইটি প্রতিটা শটে কেমন রাখতে পারছি সেই বুঝে টানা, পরের শটটায় রাখা, খুব মানে আমি নিজেও তো দু একটা কাজ করেছি টিভির জন্য, তো সেইখানে তোর মনে হয় ইটস এ ভেরি রেস্ট্রিক্টেড মিডিয়াম ফর দি অ্যাক্টার। ঠিক আছে, এবার আমি গুড ব্যাড কোনো বাইনারিতে যাচ্ছি না, কিন্তু সেখানে আমার মনে হয় থিয়েটারের যে মানে ব্যাপ্তি বলতে হ্যাঁ চাইছিস। ব্যাপ্তি বলতে আমি শেখার দিক থেকে ব্যাপ্তি বলছি, মানে ওই ওই যে গড়ে ওঠাটা বলছিস, মানে ভালো অভিনেতা হয়ে উঠতে চাইলে কতটা অবদান স্বীকার্য, সেটা আমি বারবার ওই প্রশ্নটাতেই ফিরে আসবো, যে তুমি থিয়েটারের ভালো অভিনেতা হতে চাইছো না স্ক্রিনের যদি ভালো অভিনেতা হতে চাও, একটা অবভিয়াসলি থিয়েটারটা কেন ভালো ভিত তৈরি করা, সেটা আমি একটা কমনভাবে উত্তরটা দিয়ে দিচ্ছি, সেটা স্ক্রিনের জন্য হোক না থিয়েটারের জন্য, সেটা হচ্ছে এই যে নানা রকম একটা কমিউনিটি, একটা টিম ওয়ার্ক, যে স্পিরিট, থিয়েটার তো অনেক কিছু শেখায়, মানে আমরা একটা ওয়ার্কশপ করলে সেখানে মুখোশ বানানো থেকে শুরু করে একটা দোতলা সিঁড়ি থেকে লাফ দেওয়া থেকে শুরু করে অনেক কিছু শিখি আমরা, কোরাসে গলা মেলানো থেকে শুরু করে টাইমিং, টিম, মাল্টি অ্যাঙ্গেল থেকে একটা একদম ডিসিপ্লিন তৈরি একদম করে একদম, দেয়। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে ইটস আ ভেরি ফ্যাসিলিটেটিং প্রসেস, সেটা আমার মনে হয় থিয়েটারের জন্য তো ভালো অভিনেতা হতে গেলে সেটা করতেই হবে, এবং কোথাও গিয়ে একটা বেসিক ফিল্ম অ্যাক্টিংয়ের জন্য তৈরি করায়, কিন্তু এরকম তুই যেমন বললি প্রচুর অভিনেতা আছেন যারা থিয়েটার কোনোদিনই না করে তারা সফল অভিনেতা, তারা ওটা পারেন, তাদের ওটাই ক্যারিসমা, ওটার কোনো ওইভাবে হয়তো মানে তাত্ত্বিকভাবে হয়তো ওটার কোনো এক্সপ্লেনেশন হয় না, সত্যি কথা বলতে। বেশ, আচ্ছা, অনেক গুরুগম্ভীর আলোচনা হয়ে যাচ্ছে, হুম। তো একটু পরিবেশটা হালকা করার জন্য জিজ্ঞেস করছি তোকে, যে আমরা অনেকেই জানি মঞ্চে অভিনয় করার সময় এমন অনেক অনেক পরিস্থিতি তৈরি হয়, বেশ মজাদার পরিস্থিতি তৈরি হয়, যে নাটক চলাকালীন একজন সহ অভিনেতা বা আমরা নিজেই ডায়লগ ভুলে গেলাম, সেটাকে ম্যানেজ দেওয়া, বা কেউ একজন থার্ড উইংস দিয়ে ঢোকার কথা ছিল, সে ভুল করে অন্য জায়গা দিয়ে ঢুকে পড়লো, ঠিকঠাক লাইট নিতে পারলো না, সেই জায়গাগুলো ম্যানেজ করিস কি করে? এরকম কোনো মজাদার ইনসিডেন্ট কি তোর সাথে হয়েছে? ম্যানেজ করি কি করে বলাটা তো খুব মুশকিল, ওইগুলো হয়ে গেলে মানে বিভৎস ক্যাটাস্ট্রফি, একটা পার্ট ভুলে যাওয়া, অন্য ডায়লগ বলে দেওয়া, ম্যানেজ করে দেওয়া যায়, কিন্তু এই ভুল যেটা কথা বললি, এই আমি শুরুতে বায়ান নাটকটা মানে চণ্ডীগঙ্গা দাসে উল্লেখ করেছি, এমন একটা সিন ছিল, মানে অ্যাক্টার্স রাইট দিয়ে ঢুকবেন, সেই দিকে আর কি একটা রেল লাইনের খোলাখুলির কাজ চলছে যাতে একটা মালগাড়ি ক্র্যাশ করে যায়, তো এক ভদ্রলোকের ঢোকার কথা ডান দিক দিয়ে, তিনি আর কি করলেন কি, একটা একটা মেলায় শো হচ্ছে, মানে সেই মাচা বাঁধা মঞ্চ আর কি, সেখানটা খুব ক্লামজি হয়ে যাচ্ছে, ভদ্রলোক ঢুকে পড়লেন বাঁ দিক দিয়ে, মানে যেখান থেকে গাড়িটা আসার কথা আর কি, মানে টেকনিক্যালি বলি মালগাড়ি মাথায় চেপে এসছেন এমন টাইপের ব্যাপার হলো, মাটি দিয়ে হেঁটে ঢুকছেন। এবার শোয়ের পরে বাকিরা জিজ্ঞেস কি ওই দিক দিয়ে ঢুকলে কেন, বলছে কী করবো বলুন, ওই দিকটা সব বাচ্চা কাচ্চাগুলো ঘুরছিল মেলায়, ঢোকার জায়গা পাইনি, এদিকটা ফাঁকা পেলাম, এদিক দিয়ে ঢুকে পড়লাম এরকম। এবং আমার নিজের একটা খুব মানে খুব মানে একটা খারাপ অভিজ্ঞতা এই চণ্ডীগঙ্গা দাসীতেই, আমি তখন খুব ছোট, আমি বললাম 5-6-এ পড়ি তখন, আমি চরিত্রটা করতাম ধুতি পরে, এবং এর বেশি বলা যাবে না একটা সেন্সার্ড মিডিয়ামে, সেটা হচ্ছে আমি শুধু ধুতিটাই পরেছি এবং মাটিতে বসে সিন। এবার এইরকম প্রচুর হয়, এবং মানে এগুলো তো শেখার, মানে সমস্ত একটা মঞ্চে কস্টিউম কীরকম হওয়া উচিত, এটা মানে এটার মানে দ্য লার্নিং পার্ট অফ ইট ইজ এইটা, এরকম হয়, প্রচুর হয় এরকম, অন্য ডায়লগ বলে দিয়েছি, ডায়লগ মনে করতে পারছে না বলে একজন অভিনেতা অন্য একটা কথা বলে দিয়ে চোখ মারছে যে এটা ম্যানেজ করুন, বাইলাইন দেওয়া, কিন্তু যে চোখটা মারছেন সেটাই সেমি প্রোফাইলের বাইরের দিকে চোখটা মারছেন, অডিয়েন্স দেখতে পাচ্ছেন চোখটা মারা হচ্ছে, এইরকম আর কি হয় প্রচুর। এই বাইলাইন বিষয়টা আমরা ফেস করি, এটা তখন দেখবি এমন একটা সিচুয়েশন হয়ে যায় যে আমরা হঠাৎ করে হাসি পাচ্ছে অন স্টেজ, কিন্তু চরিত্রটা এমন কিন্তু হাসতে চলছে, পারছি না, হাসতে পারছি না, প্রচন্ড এই চাপা হাসিটা রয়েছে, কিন্তু তোকে করতে হবে খুব সিরিয়াস রোল। তো হয়। দুর্দান্ত এই বিষয়গুলো। যেহেতু আমাদের হাতে এখন সময় কমে আসছে আস্তে আস্তে, তোকে কিছু প্রশ্ন করব, ছোট করে একটু যদি বলতে পারিস। সেখানে উৎপল দত্তের একটা কথা উল্লেখ করে আমি বলছি, যে উনি বলেছিলেন, there is a dangerous tendency all over the world of intellectualizing theatre. I think it's a bloody waste of time. তো এই ট্রেন্ড থেকে আজকে থিয়েটারও আমাদের ঊর্ধ্বে নয়, তো একজন থিয়েটার শিল্পী হিসেবে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ বা প্রাসঙ্গিক বলে তোর মনে হয় আজকে?
হ্যাঁ, এটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয়, কারণ আমার এক বন্ধু আগের দিন আমার সাথে আলোচনা করছিল যে এই যে থিয়েটারকে খুব গেট কিপ করা হয়। প্রখ্যাত একজন নাট্য ব্যক্তিত্ব রিসেন্টলি একটি ইন্টারভিউতে দেখে বলেছেন যে অভিনয় একটা শেখার মতন, এটা একটা ডিগ্রি জিনিস লাগে। হ্যামলেটের সেই বাঁশি বাজানোর রেফারেন্সটা টেনে, যে রজেনক্রাৎজ আর গিল্ডেনস্টাইন একটা হ্যামলেটে বাঁশি বাজাতে পারছে না, তাহলে ডেনমার্কের রাজপুত্রকে সে কী করে বাজিয়ে দেখবে। তো করে বলছে যে অভিনয়টা শেখার জিনিস। তো আমি মনে করি ইটস মানে মানে দুটো দিক আছে। একটা হচ্ছে তোর অভিনয়টা সত্যি শেখার জিনিস, কিন্তু কারুর যদি সত্যি জিনিসটার মধ্যে একটা ইনস্টিংক্টিভ একটা প্যাশন বা একটা, অনেক সময় বলি না যে জন্মগত দক্ষতা, স্কিল যদি কাজ করে, অভিনয় তো ইনস্টিংক্টটা একটা বিরাট ব্যাপার, তাহলে সে সেটা থেকেও সফল হতে পারে। বা মানে একজন মানে কোট আনকোট যাদেরকে অশিক্ষিত মনে করি, সে একটা কোনো একটু খারাপ উচ্চারণও চলে যাচ্ছে এরকম একটা চরিত্র তো ফাটিয়ে অভিনয় করতে পারে। সব সময় যে মানে ভালো থিয়েটার করতে গেলেই আমাকে স্তানিস্লাভস্কি, মায়ারহোল্ড, ব্রেক্ট, গ্রোটোস্কি পুরো একদম পুরে মলাট টু মলাট মুখস্থ করতে হবে, এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমি মনে করি এটা ইনস্টিংক্টিভ প্রসেসই হতে দেওয়া উচিত। ফলত যে প্রশ্নটা করেছিস খুব প্রাসঙ্গিক, এবং এই ইন্টেলেকচুয়ালাইজেশন অফ থিয়েটারটা, যেটা উৎপল দত্ত বলেছিলেন, কমাতে পারা উচিত। ইটস অ্যাবসলিউটলি আ ব্লাডি ওয়েস্ট অফ টাইম। এটা দমাতে পারলেই ভালো। শেষ করার আগে একটা প্রশ্ন, যে আগামীতে তোর নির্দেশনায় একটা নাটক মঞ্চস্থ হতে চলেছে, আর যতদূর জানি ডিরেক্টর হিসেবে তোর এই নাটক দিয়েই প্রথম পদার্পণ হবে স্টেজে, ডিরেক্টর হিসেবে। তো কতটা স্পেশাল তোর কাছে, আর কিভাবে ভাবছিস এর প্রস্তুতি নিয়ে? প্রস্তুতি শুরু হয়ে গেছে, ভাবনা চিন্তা খুবই ভয়ানক একটা জায়গায় রয়েছে, 2 মাস বাদে শো যেহেতু। আমি খুবই এক্সাইটেড দুটো কারণে। একটা হচ্ছে ফার্স্টলি এটা বাদল সরকারের একটি টেক্সট, বাদল সরকারের পাগলা ঘোড়া। শ্রোতা বন্ধুরা অনেকেই বিদগ্ধ মানুষ থাকবেন যারা জানবেন, অত্যন্ত বিখ্যাত একটি টেক্সট, অত্যন্ত শক্ত একটি টেক্সট। তো সেইটা অ্যাজ এ ডিরেক্টর ইন্টারপ্রেট করা এবং তার যে বিভিন্ন সমস্ত অ্যাসপেক্টস অফ একটা নাটক, এতদিন তো আমি বললাম অভিনেতা হিসেবে আমার অভিনয়ের পার্টটুকু ভাবতে হয়েছে, সেখানে যেখানে মঞ্চ আবহ, কম্পোজিশন, আলো সমস্তটা ভাবতে হচ্ছে, সেখানে আমি আমার মতন কীরকম ইন্টারপ্রেট করতে পারি সেইটা, এবং দর্শক কতটা নিতে পারে, মানে নিতে পারেন বলতে বোধগম্য আমি করে তুলতে পারি আর কি জিনিসটা, মানে ছড়িয়ে ফেলি কিনা কোট অ্যান্ড কোট, সেইটা নিয়ে একটা নার্ভাসনেস অ্যান্ড এক্সাইটমেন্ট কাজ করছে। এবং আরেকটা যে কারণে এক্সাইটমেন্ট, সেটা হচ্ছে যে আমি নিজেও প্রথম নির্দেশনা করছি তো ঠিকই, এবং আমাদের মানে ওই বিসর্জন বাদ দিলে এইটা আমাদের নাট্য দলের এই 15 বছরের পথ চলায় এটা 3য় পূর্ণাঙ্গ প্রযোজনা। এবং বাদল সরকারের মতন একটা ক্লাসিক টেক্সট এরকম করে, এবং ওনার জন্মশতবর্ষ গেল সবে, 101-এ আমরা নামাচ্ছি প্রোডাকশনটা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি মনে করি খুব এটা আমাদের নাট্য দলেরও একটা খুব ট্রানজিশনাল ফেজে দাঁড়িয়ে রয়েছি। ঠিক আছে, তোর মতন কিছু বন্ধু বান্ধবদের নিয়ে প্রোডাকশনটা দাঁড় করানোর চেষ্টা করছি, সেখানে এতদিন আমরা মফস্বল কেন্দ্রিক থিয়েটার করেছি, সেখানে কলকাতায় দাঁড়িয়ে অ্যাবসলিউটলি কলকাতার থিয়েটার প্র্যাকটিসের কিছু ডিসিপ্লিনে ঢুকে ওই সন্ধেবেলা নাইট রিহার্সাল করা, কিছু কুইন্টেসেন্সিয়ালি কলকাতার থিয়েটারের কিছু ঘরানোর মধ্যে থেকে সেই রকম কম্পোজিশন, সেই রকম সেট, সেই রকম ওয়ার্কশপ ভিত্তিক একটা কাজ তো করার চেষ্টা করছি। তাই এই ট্রানজিশনটা আমার হাত ধরে আমাদের দল রানীকুটি জীবনকাঠিতে আসছে, সেটা নিয়েও খুব ভয় এবং এক্সাইটমেন্ট, এই সবটা নিয়ে এক্সাইটমেন্ট। অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং প্রজেক্ট, খুব ভালো হবে। তো এখানেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। তো রিচিক, আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে খুব ছোট করে একবার বলে দে যে কেমন লাগলো আজকের আমাদের এই পর্ব। ভীষণ ভালো লাগলো, যেমনটা বলেছিলাম এসেছিলাম ঠক করে কাঁপতে কাঁপতে বাইরে কুয়াশায়, কিন্তু এখন বেশ কিছু ইন্টেলেকচুয়াল কথা বলে, কিছু মজার কথা বলে, পুরনো স্মৃতি রোমন্থন করে এখন বেশ গা গরম লাগছে, ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ রিচিক আমাদের সাথে আজকে যুক্ত হয়ে স্টুডিওতে নিজেকে এভাবে তুলে ধরার জন্য। আর শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, আপনাদের এই পর্বটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার 0332457262 নম্বরে। আশা করি আপনাদের খুব পরিচিত একটি নাম্বার। এছাড়া আমাদের ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেল রেডিও জেইউতেও কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করতে পারেন। আশা করব আপনারা এভাবেই আমাদের পাশে রাখবেন, পাশে থাকবেন। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।